আশা করি এখন আর সাউন্ডের সমস্যা হবে না। নেটওয়ার্কের সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত। আমাদের যেহেতু এটা নেটওয়ার্ক বেজ, তাহলে এরকম একটু সমস্যা হতেই পারে। এটা সবাইকে মেনে নিয়েই সামনের দিকে চলতে হবে। তো আমরা দেখো আমরা দেখো যে এরকম এরকম একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে আমরা এটা দেখছি যে আচ্ছা দেখো, তাহলে একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে অথবা একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে কোনো যদি একটা চার্জ গতিশীল হয় অথবা স্থির থাকে, তাহলে ওই চার্জের ওপর যে ফোর্সটা অ্যাপ্লাই হবে সেই ফোর্সটাকে আমরা এই ইকুয়েশন দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। এটা আমরা প্রিভিয়াস ক্লাসেও দেখেছিলাম। তাহলে F ইকুয়ালস কিউই। আর আমরা এটা দেখেছিলাম যে এই তড়িৎ ক্ষেত্র গতিশীল অথবা স্থির, ঠিক আছে, স্ট্যাটিক অথবা মোশনে আছে, এরকম দুই ধরনের চার্জের উপরই ফোর্স অ্যাপ্লাই করতে পারে। তাহলে আমাদের এই ইকুয়েশনটা একটু মনে রাখতে হবে। হ্যাঁ, এখন কি সাউন্ড ক্লিয়ার? সবাই একটু জানাও আমাকে কমেন্ট করে যে সাউন্ড আসলে ক্লিয়ার কিনা। হ্যাঁ, তাহলে আমরা এই ইকুয়েশনটাতে দেখব, এই ইকুয়েশনটা মনে রাখবো যে এই ইকুয়েশন দিয়ে আমরা কোনো একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে কোনো একটা চার্জ কীরকম বল অনুভব করে অথবা কীরকম ফোর্স এক্সপেরিয়েন্স করে সেটা আমরা এই ইকুয়েশন দিয়ে বের করতে পারবো। তাহলে এটা হলো ফোর্স অফ এনি চার্জ ইন অ্যান ইলেকট্রিক ফিল্ড। ফোর্স অন এনি চার্জ ইন অ্যান ইলেকট্রিক ফিল্ড। তড়িৎ ক্ষেত্রের ওপর কোনো চার্জের ওপর ক্রিয়াশীল বল। তড়িৎ ক্ষেত্রের ওপর কোনো চার্জের ওপর ক্রিয়াশীল বল, এই সমীকরণতে আমরা প্রকাশ করব। হ্যাঁ, এখন দেখো আমরা নিউ একটা টপিক পড়বো, এটা হলো লরেন্স ফোর্স অথবা লরেন্স বল। দেখো এখানেও যদি আমরা সেম এরকম একটা ইলেকট্রিক ফিল্ড চিন্তা করি, তাহলে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে একটা নেগেটিভ চার্জ ধরো এইদিকে বেন্ড হয়ে গেল, যেটা আমরা আগের স্লাইডে দেখলাম। এখন যদি আমরা দেখো যে এই তড়িৎ ক্ষেত্র দ্বারা এই চার্জের উপর ক্রিয়াশীল বল অথবা ইলেকট্রিক ফিল্ড দ্বারা এই চার্জের উপর অ্যাক্টিং ফোর্সটা আমরা এভাবে রিপ্রেজেন্ট করতে পারি। ধরো এভাবে রিপ্রেজেন্ট করতে পারি। এখন যদি আমরা এই ইলেকট্রিক ফিল্ডটা রিমুভ করে নিই, যদি আমরা ইলেকট্রিক ফিল্ডটা রিমুভ করে নিই, সরিয়ে নিই, আর ঠিক ওই জায়গাতে আমরা একটা ম্যাগনেটিক ফিল্ড সেট করি। দেখো এই ম্যাগনেটিক ফিল্ড ক্রস সাইন দিয়ে ডাইরেকশনটা ইনওয়ার্ড বোঝাচ্ছে, পারপেন্ডিকুলারলি ইনওয়ার্ড বোঝাচ্ছে, অথবা লম্ব বরাবর ভিতরের দিকে বোঝাচ্ছে। তাহলে ওই ইলেকট্রিক ফিল্ডটা রিমুভ করে সরিয়ে নিয়ে ওই একই জায়গায় আমরা একটা ম্যাগনেটিক ফিল্ড সেট করলাম। দেখো ম্যাগনেটিক ফিল্ড সেট করলাম। আচ্ছা, এবার লক্ষ্য করব যে এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি ওই সেম চার্জটা মুভ করে অথবা প্রবেশ করে, তখন ওই চার্জের উপর ক্রিয়াশীল বল কোন দিকে থাকবে, অ্যাক্টিং ফোর্সটা কোন দিকে থাকবে। দেখো আমরা সেম চার্জটা নিলাম। তাহলে এখান থেকে যদি এই দিকে মুভ করে, তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিছিলাম আমি, ওইটার মধ্যে কিন্তু সব ধরনের অপশন আমি ইনক্লুড করে দিছি যে কোনো সিচুয়েশনের মধ্যে ফোর্সের ডিরেকশনটা কিভাবে বের করতে হয়। তো ওই হোমওয়ার্কটা যারা যারা অলরেডি পেরেছো তাদের কিন্তু এটার সমস্যা হওয়ার কথা না। দেখো এখন যদি আমরা এই দিকে হ্যান্ড সেট করি, দেখো এই ইন্ডেক্স ফিঙ্গারটা এটা হলো ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনে, আর এই মিডল ফিঙ্গারটা কারেন্ট ফ্লো রিপ্রেজেন্ট করে। তো এই দুইটা ফিঙ্গারকে যদি আমরা সেট করি, তাহলে থাম্ব অটোমেটিক্যালি যেই দিকে সেট হবে সেই দিকে হবে ফোর্সের ডাইরেকশন, আর এটা কিন্তু অবশ্যই লেফট হ্যান্ড। আর যেহেতু দেখো এই ম্যাগনেটিক ফিল্ডটা হলো পারপেন্ডিকুলারলি ইনওয়ার্ড অথবা খাড়া লম্বভাবে ভিতরের দিকে, তাহলে এই ইন্ডেক্স ফিঙ্গার আমরা ভিতরের দিকে সেট করলাম। আর যেহেতু ইলেকট্রন ফ্লো হচ্ছে দিকে, তাহলে কারেন্ট ধরে নেওয়া যায় তার অপোজিট ডাইরেকশনে। তাহলে আমরা এই মিডল ফিঙ্গার আমরা এই অপোজিট ডাইরেকশনে সেট করলাম।
তাহলে থামটা দেখো অটোমেটিক্যালি ডাউনওয়ার্ড ইন্ডিকেট করতেছে, নিচের দিকে প্রকাশ করতেছে। এই থামটা, বৃদ্ধাঙ্গুলিটা নিচের দিকে ইন্ডিকেট করতেছে। আচ্ছা, এর মানে হলো এই চৌম্বক ক্ষেত্রের মধ্যে, দেখো এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যখন এই নেগেটিভ চার্জটা মুভ করা স্টার্ট করবে অথবা পাস করা স্টার্ট করবে, তখন এই চার্জের ওপর নিচের দিকে একটা ফোর্স কাজ করবে। মানে ম্যাগনেটিক ফিল্ডটা নিচের দিকে ফোর্স অ্যাপ্লাই করবে, ডাউনওয়ার্ড ফোর্স অ্যাপ্লাই করবে। এই যে থাম্বে ডিরেকশন দেখে দেখতেছো, ডাউনওয়ার্ড ফোর্স অ্যাপ্লাই করবে। আচ্ছা, এর মানে হলো এই চার্জটা দেখো এই নিচের দিকে বেন্ড হয়ে যাবে। আচ্ছা, এই দিকে আসলে হলো এই ম্যাগনেটিক ফিল্ডের কারণে, দেখো এই ম্যাগনেটিক ফিল্ডের কারণে। আর ওপর দিকে গিয়েছিল কিন্তু অবশ্যই তড়িৎ ক্ষেত্র অথবা ইলেকট্রিক ফিল্ডের কারণে। তাহলে দেখো একই জায়গায় যদি আমরা ম্যাগনেটিক ফিল্ড অথবা ইলেকট্রিক ফিল্ড সেট করি, তাহলে এই চার্জটার ওপর ভিন্ন ভিন্ন ডাইরেকশনে অথবা ভিন্ন ভিন্ন দিকে ফোর্স অ্যাপ্লাই হতে পারে। আর আমরা এখানে ফিগারটা এমনভাবে সেট করেছি যেন এই চার্জের ওপর ইলেকট্রিক ফিল্ড দ্বারা ফোর্স যেদিকে থাকবে, ম্যাগনেটিক ফিল্ড দ্বারা ফোর্স তার অপোজিট ডাইরেকশনে থাকবে। দেখো এখানে যদি আমরা ডট দিতাম, ম্যাগনেটিক ফিল্ডে যদি আমরা ডট দিতাম, তার মানে কি এই পারপেন্ডিকুলারলি আউটওয়ার্ড অথবা লম্বভাবে বাইরের দিকে, সেক্ষেত্রে কিন্তু এই নেগেটিভ চার্জের ওপর ফোর্স ওপরের দিকে হতো, ওপরের দিকে হতো। তার মানে কি তখনও এই চার্জটা এইদিকে যাইতো, ম্যাগনেটিক ফিল্ডের কারণে এদিকে যাইতো, আবার চৌম্বক ক্ষেত্রের মানে ইলেকট্রিক ফিল্ডের কারণে এদিকে যাইতো। ওকে, তাহলে এখন দেখো চৌম্বক ক্ষেত্র বি দ্বারা কোনো গতিশীল চার্জের উপর ক্রিয়াশীল বল, দ্য ম্যাগনেটিক ফোর্স, দেখো ম্যাগনেটিক ফোর্স অন এ মুভিং চার্জ বাই এন ম্যাগনেটিক ফিল্ড বি, ম্যাগনেটিক ফিল্ড বি। তাহলে এটাকে দেখো আমরা এই ফর্মুলাটা পড়ছিলাম। দেখো এখানে সাবস্ক্রিপ্ট আমরা ই দিলাম, এটা হলো ফোর্স ফর ইলেকট্রিক ফিল্ড ডিউ টু ইলেকট্রিক ফিল্ড, তড়িৎ ক্ষেত্রের জন্য বল। আর এখানে আমরা সাবস্ক্রিপ্ট এম দিলাম, এটা হলো ম্যাগনেটিক ফিল্ডের জন্য বল অথবা ম্যাগনেটিক ফিল্ডের কারণে ফোর্স, এটা দিলাম আমরা। তো এখন এই কোয়েশনটা আমরা গত ক্লাসে দেখেছি যে কিউ ভি ক্রস বি, কিউ ভি ক্রস বি, তাহলে এটা। আর এই এফ এর ডাইরেকশনটা হলো এক্ষেত্রে এই চিত্রের জন্য নিচের দিকে। আচ্ছা, এখন দেখো তাহলে আমরা এই চিত্র থেকে কি বুঝলাম, ফিগারটা থেকে কি বুঝতে পারলাম, যে ইলেকট্রিক ফিল্ডও কোনো একটা চার্জের ওপর ফোর্স অ্যাপ্লাই করতে পারে, আবার ম্যাগনেটিক ফিল্ডও কোনো একটা চার্জের ওপর ফোর্স অ্যাপ্লাই করতে পারে। ওকে, তাহলে যদি এরকম সিচুয়েশন করি যে একই জায়গায় ইলেকট্রিক ফিল্ডও আছে আবার ম্যাগনেটিক ফিল্ডও আছে, দুইটা ফিল্ড একই সাথে আছে, যদি এরকম হয় তাহলে আমরা এই দুটা ফিল্ডকে এমনভাবে অ্যাডজাস্ট করতে পারবো যেন এই ইলেকট্রিক ফিল্ডটা এই চার্জের ওপর আপওয়ার্ড যে ফোর্সটা ক্রিয়েট করবে, ম্যাগনেটিক ফিল্ডটা এই চার্জের ওপর সেম অ্যামাউন্ট ডাউনওয়ার্ড ফোর্স ক্রিয়েট করবে। এরকম করা পসিবল। হ্যাঁ, এরকম এরকম করা পসিবল। যদি সেক্ষেত্রে এরকম করা সম্ভব হয় তাহলে এই চার্জের ওপর রেজাল্টেন্ট ফোর্স তখন জিরো হয়ে যাবে। হ্যাঁ, ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড দুটোই যদি একসাথে কার্যকর থাকে আর এভাবে যদি সেট করা হয়, সেক্ষেত্রে এই চার্জের ওপর রেজাল্টেন্ট ফোর্স অথবা লব্ধি বল শূন্য হয়ে যাবে। কারণ হলো ইলেকট্রিক ফিল্ড এই চার্জকে ওপরের দিকে টানবে অথবা ওপর দিকে ফোর্স অ্যাপ্লাই করবে, আর ম্যাগনেটিক ফিল্ড এই চার্জকে নিচের দিকে ফোর্স অ্যাপ্লাই করবে। আর এই দুটা ফোর্স যদি ইকুয়াল অ্যান্ড অপোজিট হয় তাহলে এই চার্জের ওপর লব্ধি বল অথবা রেজাল্টেন্ট ফোর্স জিরো হয়ে যাবে। সেক্ষেত্রে চার্জটা কোনো দিকেই যাবে না, তার মানে কি ওপরের দিকেও বেন্ড হয়ে যাবে না আবার নিচের দিকেও বেন্ড হয়ে যাবে না। আচ্ছা, মোহাম্মদ রাকিব হোসাইন বলছে স্যার হ্যাঁ স্যারের ডিটেলস বল, এটা কি বুঝলাম না। আচ্ছা দেখো, তাহলে যদি দুইটা যদি ফিল্ড একসাথে থাকে, ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড যদি একসাথে থাকে, সেক্ষেত্রে এই ফোর্সটাও ইফেক্টিভ হবে, কার্যকর হবে, আবার এই ফোর্সটাও কার্যকর হবে, দুটোই কার্যকর হবে। সেক্ষেত্রে আমরা এই চার্জের উপর রেজাল্টেন্ট ফোর্সটার ইকুয়েশন যেটা, দেখো এখান থেকে এই চার্জের যদি মানে এই রেশো চলে গেল, দেখো এই দিকে চলে গেল, যদি আমরা এইভাবে সেট আপ করি তাহলে রেজাল্টেন্ট ফোর্স জিরো হতে পারে এভাবে সেট আপ করলে। তাহলে সেক্ষেত্রে দেখো, সুতরাং উভয় ক্ষেত্র দ্বারা, তার মানে কি ম্যাগনেটিক ফিল্ড আর ইলেকট্রিক ফিল্ড দুটোই যদি অ্যাট এ টাইম থাকে,
তাহলে দুইটা ফিল্ডই এই চার্জের ওপর ফোর্স অ্যাপ্লাই করবে। সেক্ষেত্রে আমরা ফোর্সটা লিখতে পারবো এরকম, রেজাল্টেন্ট ফোর্সকে যদি আমরা এফ দিয়ে রিপ্রেজেন্ট করি, আর যেহেতু ফোর্স দুটাই ভেক্টর কোয়ান্টিটি, তাহলে এটাকে আমরা অ্যাডিশন হিসেবে লিখবো, ভেক্টর অ্যাডিশন। তাহলে এই এফ ইকুয়ালস, খেয়াল করো, এফ ইকুয়ালস, এটা হলো ইলেকট্রিক ফিল্ডের কারণে ফোর্স প্লাস ম্যাগনেটিক ফিল্ডের কারণে ফোর্স। তাহলে এটা রেজাল্টেন্ট ফোর্স। তো এটা কখন হয়? যখন দুইটা ফিল্ড একসাথে কাজ করবে। যেমন এটা শুধুমাত্র ইলেকট্রিক ফিল্ডের কারণে, এইটা শুধুমাত্র ম্যাগনেটিক ফিল্ডের কারণে, আর দুইটার ফিল্ড যদি একসাথে কাজ করে, একসাথে এক্সিস্ট করে, সেক্ষেত্রে রেজাল্টেন্ট ফোর্স হলো এইটা। দেখো আমরা এই এফ ই, দেখো এফ ই এর যে ভ্যালুটা এখানে ইকুয়েশন থেকে, সেটা আমরা এই ফর্মুলাতে সেট করে দিতে পারি। আবার এফ এম, যে এই ফর্মুলাটা, এটাও আমরা সেট করে দিতে পারি। এভাবে সেট করে দিলাম যে এফ ইকুয়ালস হলো কিউ ই, আর এফ এম হলো কিউ ভি ক্রস বি। দেখো এভাবে আমরা সেট করে দিতে পারি। এখন এখানে দেখো চার্জটা কিন্তু ভেক্টর কোয়ান্টিটি না। দেখো চার্জ কিউ, এটা কিন্তু ভেক্টর কোয়ান্টিটি না। তাহলে এটাকে আমরা কমন নিতে পারি। দেখো চার্জ কিউকে আমরা কমন নিতে পারি। তাহলে এই যে এই এফ ইকুয়ালস, দেখো কিউ ই প্লাস ভি ক্রস বি। তাহলে এই ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে। দেখো এই ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে। এই ফর্মুলাটা হলো কোনো এক, মানে কোনো একটা জায়গায় যেখানে ইলেকট্রিক ফিল্ডও আছে আবার ম্যাগনেটিক ফিল্ডও আছে, ওই জায়গায় অথবা ওই স্থানে, ওই পজিশনে কোনো একটা চার্জ যে রেজাল্টেন্ট ফোর্স এক্সপিরিয়েন্স করবে, অথবা রেজাল্টেন্ট ফোর্স অথবা লব্ধি বল অনুভব করবে, সেই লব্ধি বলের সমীকরণ অথবা ইকুয়েশন হলো এটা মনে রাখতে হবে। তাহলে এটা কিন্তু দুইটা ফিল্ড কিন্তু অ্যাট এ টাইম এক্সিস্ট করে এইরকম কোনো জায়গায়। ওকে, এখন লক্ষ্য করো, এখন এই লরেন্স বল অথবা লরেন্স ফোর্সটা কি দেখো। দেখো তাহলে আমরা এটা এখন ইজিলি বুঝবো। দেখো কোন স্থানে একই সময়ে একটি তড়িৎ ক্ষেত্র ও একটি চৌম্বক ক্ষেত্র বিদ্যমান থাকলে, একই সময়ে একটি তড়িৎ ক্ষেত্র আর একটা চৌম্বক ক্ষেত্র যদি বিদ্যমান থাকে, তাহলে সেখানে একটি গতিশীল চার্জ অথবা আধান যে লব্ধি বল অনুভব করে তাকে লরেন্স বল বলে। দেখো এই লব্ধি বলটা ফার্স্টে এই লরেন্স নামের একজন সায়েন্টিস্ট প্রথমে এক্সপেরিমেন্ট করে এটা অবজার্ভ করে, সেজন্য এই ফোর্সটাকে লরেন্স ফোর্স বলে। তাহলে দেখো দ্য রেজাল্টেন্ট ফোর্স হুইচ এ মুভিং চার্জ এক্সপিরিয়েন্সেস অ্যাট এ প্লেস, দেখো হোয়ার বোথ ইলেকট্রিক ফিল্ড, দেখো হোয়ার বোথ ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড সাইমultaneously exist is called লরেন্স ফোর্স। তার মানে কি, ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড দুইটা যদি একই সাথে এক্সিস্ট করে, সেক্ষেত্রে একটা চার্জ যেই রেজাল্টেন্ট ফোর্সটা এক্সপিরিয়েন্স করবে সেটাই হলো লরেন্স ফোর্স। তাহলে এক্সামে এটা আসতে পারে যে এ অথবা বি নাম্বার কোশ্চেনে আসতে পারে। তাহলে হ্যাঁ, তাহলে দেখো এই লরেন্স ফোর্স কি, এটা যদি এক নাম্বারের জন্য আসে নাম্বার কোশ্চেনে, তাহলে শুধু এই স্টেটমেন্টটা বললেই হবে। আর যদি বিতে আসে তাহলে অবশ্যই ইকুয়েশন সহ বলতে হবে। তাহলে লরেন্স ফোর্সের স্টেটমেন্ট হলো এটা, আর ফর্মুলা হলো এটা। আচ্ছা, আশা করি তাহলে সবাই বুঝছো যে লরেন্স ফোর্স কি, অথবা লরেন্স ফোর্সের ফর্মুলাটা এটা কেন হলো। আশা করি মনে থাকবে সবার। আচ্ছা, এখন দেখো চৌম্বক ক্ষেত্রের মধ্যে তড়িৎবাহী তারের ওপর কি রকম ফোর্স অ্যাপ্লাই করে। দেখো আমরা এতক্ষণ যেগুলো শিখলাম সেগুলো শুধু একটা চার্জের ওপর ফোর্স অ্যাপ্লাই করছে, শুধু একটা চার্জের ওপরে। দেখো আমরা এতক্ষণ যেগুলো পড়ছি শুধু একটা সিঙ্গেল চার্জের ওপর যে ফোর্সটা অ্যাপ্লাই করলো সেই ফোর্স নিয়ে আমরা কথাবার্তা বলছি। হ্যাঁ, এখন আমরা দেখব যে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি আমরা পুরো একটা ওয়্যার রাখি, একটা কারেন্ট ক্যারিং ওয়্যার রাখি, একটা পুরো একটা তার রাখি, তাহলে ওই তারের ওপর কি রকম ফোর্স অ্যাপ্লাই করবে অথবা কি রকম বল প্রয়োগ করবে সেটা দেখব আমরা। দেখো এরকম একটা ম্যাগনেটিক ফিল্ড চিন্তা করলাম, আর তোমরা জানো ক্রস দিয়ে ম্যাগনেটিক ফিল্ড বোঝা হলো ইনওয়ার্ড অথবা লম্বভাবে ভিতরের দিকে। তাহলে এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে
দেখো এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আমরা একটা তড়িৎবাহী তার রাখলাম। দেখো তড়িৎবাহী তার রাখলাম, আর এই তারের হলো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এটা, ক্রস সেকশনাল এরিয়া হলো এটা। আর ধরো এই তারের মধ্যে দেখো এই ডিরেকশনে লেফট থেকে রাইটের দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে অথবা কারেন্ট ফ্লো হচ্ছে। হ্যাঁ, লেফট থেকে রাইটের দিকে কারেন্ট ফ্লো হচ্ছে। হ্যাঁ, এখন যদি লেফট থেকে রাইটের দিকে কারেন্ট ফ্লো হয়, তাহলে আমরা জানি কারেন্ট ফ্লোটা হলো ইলেকট্রনের ফ্লো এর কারণে হয়। আমরা জানি যেটা কারেন্ট ফ্লোটা অ্যাকচুয়ালি যে নর্মাল যে ওয়্যার, সেই ওয়্যারগুলোতে ইলেকট্রনের ফ্লোরের কারণে, ইলেকট্রনের প্রবাহের কারণে কারেন্ট ফ্লোটা হয়। তাহলে তড়িৎ প্রবাহ যদি এই দিকে হয়, তাহলে ইলেকট্রনের ফ্লোগুলো অপোজিট ডাইরেকশনে হবে, এটা আমরা জানি। তাহলে এখন লক্ষ্য করো যে এই তারটার যে লেন্থ, হ্যাঁ এই তারটার যে লেন্থ সেটাকে আমরা এল কনসিডার করলাম। তারটার যে লেন্থ সেটাকে এল কনসিডার করলাম। আচ্ছা, এখন লক্ষ্য করো এই একটা সিঙ্গেল একটা ইলেকট্রনের ওপর কোন দিকে ফোর্স অ্যাপ্লাই করবে এই ম্যাগনেটিক ফিল্ড। এই তারের মধ্যে অসংখ্য ইলেকট্রন আছে, নিউমেরাস নাম্বার অফ ইলেকট্রন আছে এই ওয়্যারটার মধ্যে। তাহলে আমরা এই সিঙ্গেল একটা ইলেকট্রন কনসিডার করলাম, ধরো এটা কনসিডার করলাম। তাহলে এই ইলেকট্রনটার ওপর এই ম্যাগনেটিক ফিল্ডটা, হ্যাঁ তাহলে হ্যাঁ এই সিঙ্গেল একটা ইলেকট্রনের উপর এই চৌম্বক ক্ষেত্রটা কোন দিকে বল প্রয়োগ করবে অথবা কোন দিকে ফোর্স অ্যাপ্লাই করবে সেটা যদি আমরা দেখি। দেখো আমরা যদি লেফট হ্যান্ড এভাবে সেট করি, দেখো এটা হলো ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন আর এটা হলো কারেন্ট ফ্লোর ডাইরেকশন। এটা দেখো এই ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন হলো এটা ভিতরের দিকে, ইনওয়ার্ড ভিতরের দিকে। আর এই মিডল ফিঙ্গারটা দিয়ে কারেন্ট ফ্লোর ডিরেকশন আমরা সেট করলাম। তাহলে এই থাম্ব অথবা বৃদ্ধাঙ্গুলে দেখো উপরের দিকে ইন্ডিকেট করে, তার মানে ফোর্সের ডিরেকশন হবে আপওয়ার্ড। তার মানে এই ইলেকট্রনটা দেখো উপরের দিকে একটা ম্যাগনেটিক ফোর্স অনুভব করবে। দেখো এই ইলেকট্রনটা উপরের দিকে আপওয়ার্ড ডাইরেকশনে ম্যাগনেটিক ফোর্স অনুভব করবে। আচ্ছা, এইরকম ভাবে দেখো প্রত্যেকটা ইলেকট্রন, এই তারের মধ্যে যতগুলো ইলেকট্রন আছে সবগুলোই কিন্তু উপরের দিকে অথবা আপওয়ার্ড একটা ফোর্স এক্সপেরিয়েন্স হবে অথবা অনুভব করবে। তাহলে আমরা এভাবে লিখতে পারি। তাহলে এখন লক্ষ্য করো যে এই তারের মধ্যে, দেখো তারের মধ্যে যতগুলো ইলেকট্রন আছে সবগুলোই যদি ওপরের দিকে অথবা আপওয়ার্ড ডাইরেকশনে যদি ফোর্স অনুভব করে অথবা বল অনুভব করে, তাহলে সেক্ষেত্রে দেখো যে ইলেকট্রন যেহেতু তার থেকে বের হতে পারবে না, কারণ এটা ধাতব বন্ধনে আবদ্ধ আছে, মেটালিক বন্ডে, নিজে নিজে বের হতে পারবে না। তাহলে এই যতগুলো ইলেকট্রন আছে সবগুলো ইলেকট্রন চিন্তা করবে এই সম্পূর্ণ তারটাকে নিয়েই উপর দিকে যাওয়ার জন্য। দেখো সবগুলো ইলেকট্রন এটা ট্রাই করবে এই সম্পূর্ণ তারটা, হোল এ ওয়্যারটাকে নিয়েই উপর দিকে যাবে। আচ্ছা, এর মানে এই সম্পূর্ণ ওয়্যারটা, এই পুরো তারটা এই আপওয়ার্ড ডাইরেকশন ফোর্স অনুভব করবে অথবা উপরের দিকে একটা বল অনুভব করবে। এর মানে হলো এই চৌম্বক ক্ষেত্রের মধ্যে যদি আমরা এই তারটা এভাবে সেট করি আর এই সেম ডাইরেকশনে যদি আমরা তড়িৎ প্রবাহ চালনা করি, তাহলে এই তারটা এই চৌম্বক ক্ষেত্রের দিকে বের হয়ে যাওয়ার চেষ্টা করবে, এই দিকে ছিটে পড়ে যাওয়ার চেষ্টা করবে। ওপর দিকে যেহেতু একটা বল অনুভব করবে, তাহলে ওই দিকে চলে যাওয়ার চেষ্টা করবে। ওকে, আচ্ছা সবাই আশা করি ক্লাসে মনোযোগ দিচ্ছ। আচ্ছা দেখো, আমি তোমাদেরকে আগে বলছিলাম যে এই চ্যাপ্টারটা অনেক বোঝার একটা চ্যাপ্টার, অনেক মানে কনসেপ্ট ক্লিয়ার না হলে চ্যাপ্টারগুলো তুমি বিভিন্ন টপিকগুলো বুঝতে পারবে না। আবার এই চ্যাপ্টারে অনেক ভেক্টরের অ্যাপ্লিকেশন, তো আশা করি যদি সবাই মনোযোগ দাও এটা অনেক চ্যাপ্টারটা মজা হবে। ওই জন্য সবার মনোযোগ আকর্ষণ করছি। আচ্ছা, এখন আমরা কিছু ধরে নিলাম যে এই এলটা, দেখো এলটা হলো তারের দৈর্ঘ্য অথবা লেন্থ অফ দ্য কন্ডাক্টর। দেখো লেন্থ অফ দ্য কন্ডাক্টর অথবা ওয়্যার। আচ্ছা, এটা হলো এই যে পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এই যে এতটুকু ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য কন্ডাক্টর অথবা ওয়্যার। আর আমরা এটা ধরে নিলাম স্মল এনটা, এটা হলো পরিবাহীর একক আয়তনে ইলেকট্রন সংখ্যা।
তার মানে দেখো এই পরিবাহীটার মোট একটা ভলিউম আছে, কিন্তু পার ইউনিট ভলিউমে অথবা একক আয়তনে মোট কতগুলো ইলেকট্রন আছে, সেটা আমরা ধরে নিলাম। এটা হলো স্মল এন। তাহলে স্মল এনটা হলো নাম্বার অফ ইলেকট্রনস পার ইউনিট ভলিউম অফ দ্য কন্ডাক্টর, এটা ধরে নিলাম। আচ্ছা, এই কিউটা দেখো একটা ইলেকট্রনের চার্জ। দেখো এই কিউটা হলো একটা ইলেকট্রনের চার্জ, আর আমরা জানি ইলেকট্রনের চার্জ হলো 1.6 10⁻⁹ কুলম। তো আমরা এই কিউটাকে দেখো, তাহলে আমরা এই কিউটাকে ইলেকট্রনের চার্জ হিসেবে চিন্তা করতে পারি। আর এই ভিটা হলো ইলেকট্রনের সঞ্চারণ বা তারণ বেগ। তার মানে এই তারটার মধ্যে ইলেকট্রনগুলো কত স্পিডে যাচ্ছে অথবা কত বেগে যাচ্ছে, সেই বেগটা হলো ভি। আর এই বেগ অবশ্যই ড্রিফট ভেলোসিটি বলে ইংলিশে, যে ড্রিফট ভেলোসিটি অফ ইলেকট্রন। তাহলে এই তারের মধ্যে ইলেকট্রনগুলো কত ভেলোসিটিতে মুভ করতেছে সেটা। আচ্ছা, তাহলে আরো কিছু ধরে নিলাম আমরা, যে এখানে আই ইকুয়ালস হলো পরিবাহিত তড়িৎ প্রবাহের মান, এই কন্ডাক্টরের মধ্যে কারেন্ট ফ্লো এর ভ্যালু এইটা, আর এখানে বিটা হলো চৌম্বক ক্ষেত্রের মান। দেখো এই যে এখানে যে বিটা চৌম্বক ক্ষেত্রে অ্যাপ্লাই করছি, সেই চৌম্বক ক্ষেত্রের মান হলো বি, ম্যাগনিটিউড অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড এইটা। তো এই টার্মগুলো আমরা ধরে নিলাম। আচ্ছা, এখন আমরা যদি এটার একটা ইলেকট্রনের উপর ফোর্স যদি বের করি, দেখো প্রতিটি ইলেকট্রনের উপর ক্রিয়াশীল বল এটা কত সেটা যদি বের করি, তাহলে আমরা এই ইকুয়েশন জানি। দেখো একটা চার্জের ওপর ম্যাগনেটিক ফিল্ড যে ফোর্স অ্যাপ্লাই করে, সেই ফোর্সের ইকুয়েশন আমরা এটা জানি। আর তোমরা এই চিত্র থেকে অথবা এই ফিগার থেকে ইজিলি বুঝতে পারতেছো, এই ইজিলি বোঝা যাচ্ছে যে এখানে ম্যাগনেটিক ফিল্ড আর কারেন্ট ফ্লো অথবা ভেলোসিটি ডিরেকশন, দেখো ভেলোসিটি ডিরেকশন আর ম্যাগনেটিক ফিল্ড এই দুটোর মধ্যে মধ্যবর্তী কোণ হলো 90 ডিগ্রি। এই চিত্র থেকে ইজিলি সেটা বোঝা যাচ্ছে। দেখো ম্যাগনেটিক ফিল্ড হলো ইনওয়ার্ড আর ভেলোসিটি ডাইরেকশন হলো নেগেটিভ এক্সিস বরাবর। তাহলে এই দুটার ডিরেকশনের মধ্যে অ্যাঙ্গেল হলো 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা দেখো যে একটা সিঙ্গেল ইলেকট্রনের উপর, একটা সিঙ্গেল চার্জের উপর ম্যাগনেটিক ফোর্সের ভ্যালু হলো কিউ ভিবি। ম্যাগনেটিক ফোর্সের ভ্যালু হলো কিউ ভিবি। দেখো, তাহলে এটা শুধু একটা ইলেকট্রন অথবা চার্জের উপর, একটা ইলেকট্রন অথবা একটা চার্জের উপর ফোর্স। তো এই সম্পূর্ণ তড়িৎবাহী তার মধ্যে, দেখো এই সম্পূর্ণ তড়িৎবাহী তারের মধ্যে যদি ক্যাপিটাল এন সংখ্যক ইলেকট্রন থাকে, এই সম্পূর্ণ তড়িৎবাহী তার অথবা কারেন্ট ক্যারিং ওয়্যারের মধ্যে যদি ক্যাপিটাল এন সংখ্যক ইলেকট্রন থাকে, তাহলে প্রত্যেকটার ওপর ফোর্স হলো এত। তাহলে সবগুলোর ওপর ফোর্স কত হবে? জাস্ট আমরা এন দিয়ে মাল্টিপ্লাই করব। দেখো একটার ওপর ফোর্স হলো এফ এম, এক ইলেকট্রনের ওপর ফোর্স হলো এফ এম। আর যদি এন সংখ্যক ইলেকট্রন এই সম্পূর্ণ তারের মধ্যে, তা সবগুলো তারের মধ্যে যতগুলো ইলেকট্রন আছে সবগুলোর ফোর্স হলো এন দিয়ে শুধু মাল্টিপ্লাই করলাম। ওকে, তাহলে আমরা দেখো যে এই এফ এম এর যে ভ্যালুটা, তাহলে এফ এম এর ভ্যালুটা আমরা এখানে সেট করে বসাইলাম। এই যে এফ এম এর যে সিঙ্গেল চার্জের ভ্যালু, সেটা আমরা সেট করে দিলাম যে কিউ ভিবি, এটা আমরা সেট করে দিলাম। ওকে, তাহলে এখন আমাদের জানতে হবে যে এই ক্যাপিটাল এন আসলে কত, মানে এই তার সম্পূর্ণ আয়তনের মধ্যে মোট কতটা ইলেকট্রন আছে অথবা কতগুলো চার্জ আছে, সেটা আমরা বের করব এখন। দেখো আমরা অলরেডি ধরে নিয়েছিলাম যে একক আয়তন ইলেকট্রন সংখ্যা হলো স্মল এন, ইউনিট ভলিউম ইলেকট্রন হলো স্মল এন। স্মল এন কে যদি আমরা মোট ভলিউম অথবা মোট আয়তন দিয়ে গুণ, এই তারটার মোট আয়তন দিয়ে গুণ করি, তাহলে এই তারটার মধ্যে মোট কতগুলো ইলেকট্রন আছে সে আমরা বের করতে পারবো, যে টোটাল কত ইলেকট্রন আছে। তাহলে জাস্ট আমরা এই স্মল এন কে ভলিউম দিয়ে মাল্টিপ্লাই করব অথবা আয়তন দিয়ে মাল্টিপ্লাই করব, এই তারটার আয়তন।
তাহলে দেখো এখানে এন আর এটা এ এল, দেখো এই তারটার জন্য ভলিউম বের করতে চাই, তাহলে আমরা ক্রস সেকশনাল এরিয়াকে, দেখো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলকে আমরা লেন্থ দিয়ে মাল্টিপ্লাই করব। দেখো এটা হলো প্রস্থের ক্ষেত্রফল, এটাকে আমরা এল দিয়ে মাল্টিপ্লাই করব। ওকে, তাহলে এখন দেখো এই ক্যাপিটাল এন এর ভ্যালু, দেখো এই ক্যাপিটাল এর ভ্যালু যদি আমরা এখানে বসাই দেই, এখানে করে দেই, দেখো এটা কিন্তু মোট ইলেকট্রন সংখ্যা, মোট চার্জ সংখ্যা। এই সম্পূর্ণ তার মধ্যে অথবা সম্পূর্ণ কালেক্টরের মধ্যে মোট কতগুলো চার্জ আছে, হ্যাঁ মোট কতগুলো চার্জ আছে সেগুলো আমরা বের করলাম এটা দিয়ে, n ইন্টু এল দিয়ে। তাহলে দেখো যদি আমরা এই n এর ভ্যালুটা আমরা এখানে সেট করে দেই, তাহলে দেখো n এর পরিবর্তে আমরা লিখলাম n a l ইন্টু কিউ ভি বি, এটা লিখলাম। আচ্ছা এখানে একটু লক্ষ্য করো, আমরা n a q, দেখো n a v q এই টার্মটা আমরা একসাথে করলাম। দেখো এখান থেকে n a তারপরে v q এই সবগুলো টার্ম আমরা একসাথে লিখলাম, আর i আর b টা আমরা একটু সেপারেট করে লিখলাম। তাহলে এটা সেপারেট করে লিখলাম। আর লেখার কারণ হলো, দেখো আমরা যে কারেন্ট ইলেকট্রিসিটি অথবা চলতি চ্যাপ্টারের মধ্যে আমরা এইরকম একটা ফর্মুলা পেলাম যে তড়িৎ প্রবাহ I ইকুয়াল, দেখো এন এ ভি ই, এটা হলো চার্জ। তো এখানে এই চার্জের পরিবর্তে আমরা কিউ লিখছি। এই সমীকরণ অ্যাকচুয়ালি সেম, এখানে শুধুমাত্র ই হলো চার্জ, ইলেকট্রনের চার্জ, আর আমরা চার্জকে এখানে কিউ দিয়ে প্রকাশ করছি। তাহলে এই ব্র্যাকেটের মধ্যে যেটা, তাহলে এই ব্র্যাকেটের মধ্যে যে টার্মটা, সেই টার্মটাকে আমরা আই দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। দেখো এই ইকুয়েশন অনুসারে আমরা আই দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে এই আই, এটা এল আর এটা বি থাকলো। তাহলে এটা এফ এর ভ্যালু, তাহলে এফটা কিন্তু অবশ্যই লব্ধি বলটা, হ্যাঁ এফটা হলো অবশ্যই লব্ধি বলটা। তাহলে আমরা এখান থেকে এই ফর্মটা পাইলাম, দেখো এখান থেকে এই ফর্মটা পাইলাম যে এফ ইকুয়ালস আই এল বি, আই এল বি। এটা কিন্তু চিত্রের জন্য যখন এই থিটা 90 ডিগ্রি হবে, তার মানে চৌম্বক ক্ষেত্রের সাথে লম্ব বরাবর অথবা পারপেন্ডিকুলারলি এই তারটা সেট করবে, শুধুমাত্র তখন এই সমীকরণটা প্রযোজ্য। তার মানে একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটা তড়িৎবাহী তার এই পরিমাণ অনুভব করবে। দেখো একটা ক্ষেত্রের মধ্যে একটা কারেন্ট ক্যারিং ওয়্যার এই পরিমাণ ফোর্স এক্সপেরিয়েন্স করবে অথবা এই পরিমাণ ফোর্স অনুভব করবে। তো এই ইকুয়েশনটা মনে রাখতে হবে। দেখো এটা কিন্তু একটা স্পেশাল কন্ডিশন, কি কন্ডিশন বললাম, যখন ম্যাগনেটিক ফিল্ড আর তড়িৎ পরস্পর লম্বভাবে থাকবে অথবা পারপেন্ডিকুলার ভাবে থাকবে, অর্থাৎ থিটা 90 ডিগ্রি হবে, সেক্ষেত্রে এটা থাকবে। আর যদি থিটা 90 ডিগ্রি না হয় সেক্ষেত্রে কিন্তু সাইন থিটা থেকে যাবে। দেখো যদি থিটা ডিগ্রি না হয় সেক্ষেত্রে সাইনটা থেকে যাবে। যদি এটা হয়, যদি এরা হয়, দেখো তারটা দেখো লম্বভাবে যদি না থাকে, যদি এরকম ক্রস ওয়াইজ থাকে, সেক্ষেত্রে আমাদের ফোর্সটা দেখো এই সাইন থিটা থেকে যাবে। দেখো বি এর সাথে সাইন থেকে যাবে, তাহলে দেখো এফ ইকুয়ালস আই এল বি সাইন থিটা। ওকে, আচ্ছা অথবা দেখো এটাকে আমরা ভেক্টর লিখতে পারি, দেখো অথবা এটাকে আমরা ভেক্টর ফর্মে লিখতে পারি। দেখো এখানে আই এল ক্রস বি, দেখো আই এল ক্রস বি, দেখো এই ফোর্সের দিকটা এটা কিন্তু অবশ্যই এল আর বি এর, মানে এল আর বি যে সমতলে থাকবে, যেই প্লেনে থাকবে তার লম্ব বরাবর অথবা পারপেন্ডিকুলার ডিরেকশন হবে এফটা। ওকে, আশা করি সবাই এটা বুঝতে পারছো। আচ্ছা এখন দেখো যদি এখানে দেখো একটা যদি না থাকে অথবা যদি থাকে, সেক্ষেত্রে আমরা ফোর্সটাকে, এই ফোর্সটাকে আমরা জাস্ট এন দিয়ে মাল্টিপ্লাই করব। যদি একটা তার না থাকে, এখানে যদি এন সংখ্যক তার থাকে, ওয়্যার থাকে,
দেখো n নাম্বার অফ ওয়ার্ড থাকে, সেক্ষেত্রে আমরা এই ফোর্সটাকে, এই ফোর্সের যে ইকুয়েশনকে সেটাকে আমরা n দিয়ে মাল্টিপ্লাই করব। আচ্ছা, এটা সবাই বুঝতে পারছো যে এই ইকুয়েশনটা আমরা একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে, একটা তড়িৎবাহী তার কি পরিমাণ বল অনুভব করবে সেটা আমরা এই ইকুয়েশন দিয়ে বের করতে পারবো। আর এটার ভেক্টর ফর্ম হলো এটা। আর যদি n সংখ্যক টার্নস থাকে, n সংখ্যক তার থাকে, তাহলে জাস্ট এটাকে আমরা n দিয়ে মাল্টিপ্লাই করব। ওকে, আজকে এইটুকুই থাক। আশা করি সবাই এটা বুঝতে পারছো। আর নেক্সট ক্লাসে আমার আগামীকালকে একটা ক্লাসে আবার এক সময়ে আমরা এই ফর্মুলার অ্যাপ্লিকেশন দেখব। আর সবাই একটু ভালো করে বলে রাখবা। তো আগামী ক্লাসে এটা আমরা অ্যাপ্লাই করব, কোন ক্ষেত্রে অ্যাপ্লাই যায়। ঠিক আছে, আল্লাহ হাফেজ।